আমি আবার নেক্সট ক্লাসে চলে এসেছি। আমরা আগের দিন পড়েছিলাম এক্সিকিউটিভের পার্ট 1, দ্যাট মিনস প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি, যিনি আমাদের নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে ক্ষমতায় থাকেন এবং আসল কিন্তু প্রকৃত প্রধান এখানে অবশ্যই প্রাইম মিনিস্টার। এবং অবশ্যই আমরা এখানে প্রধানমন্ত্রীর কথা বলতে পারি, তিনি বিভিন্ন রকম ভাবে কিন্তু রাষ্ট্রপতিকে সাহায্য করে এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পর্ক নিয়ে আমরা কিন্তু আগের দিন অলরেডি আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী, যাকে কিন্তু আমরা এমনিতে প্রকৃত শাসক বলতে অনেক সময় পারি। কারণ বিভিন্ন সময়তে বিভিন্ন রকম, যদি আমরা ঐতিহাসিক ভাবে নানা রকম ভাবে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব বিভিন্ন সময় কিন্তু এই ভারতবর্ষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু মেন ক্ষমতাকে প্রয়োগ করেছে। সেখানে কিন্তু রাষ্ট্রপতির সীমাবদ্ধতা বারবার করে সামনে এসছে এবং সংসদ নানা সময়তে আমাদের সামনে কিন্তু ওই চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন, যাতে রাষ্ট্রপতি একদম পুরোপুরি ভাবে নিজে একনাতান্ত্রিক ভাবে ক্ষমতা প্রয়োগ করতে না পারেন। সেই জন্য যাবতীয় ক্ষমতা কিন্তু সংবিধান অনুযায়ী পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত এমনিতে করা হয়েছে। এবং যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেখি, তাহলে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আমি আগের দিনই আলোচনা করেছিলাম, সেখানে সেখানে বিভিন্ন সময়তে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দিয়ে সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাকে অনেক বেশি স্বতন্ত্রভাবে বর্ণনা করা হয়েছে এবং সেখানে রাষ্ট্রপতি এককভাবে ক্ষমতা প্রয়োগ করেন। তিনি কিন্তু দেশের সম্পূর্ণরূপে প্রকৃত শাসক। কিন্তু ভারতবর্ষে যেহেতু সংসদীয় ব্যবস্থা এসছে, সংসদীয় শাসন ব্যবস্থার অনুকরণে ইংল্যান্ডেও আমরা অনুরূপ শাসন ব্যবস্থা দেখতে পাই। সেখানেও কিন্তু আমরা দেখব যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক হিসেবে গ্রহণ করা হয়নি, বরং তাকে সংবিধানের অধীনে বা বলা ভালো যে প্রধানমন্ত্রীর অধীনে তাকে কিন্তু নিয়মতান্ত্রিক শাসক হিসেবেই রাখা হয়েছে। এবং ব্রিটেনের শাসন ব্যবস্থাতে সংসদের যে সার্বভৌমত্ব আমরা দেখতে পাই, অর্থাৎ সংসদ যা বলবে সেটাই কিন্তু শেষ কথা। ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা সংবিধানের সার্বভৌমত্ব দেখতে পাই। সংবিধান অনুযায়ী সংসদ বা যাবতীয় অন্যান্য সরকারি দপ্তর তার কিন্তু ক্ষমতাকে প্রয়োগ করে থাকে। এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থার কথা রাজনীতির ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তিনি কিন্তু যাবতীয় ক্ষমতাকে বিভিন্নভাবে সংবিধান অনুযায়ী প্রয়োগ করে থাকেন। এবং সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে, ভারতের যে প্রধানমন্ত্রীর প্রতিপত্তি, যে বর্তমান যে অবস্থা, সেটাকে দেখে অধ্যাপক জেসি জোহারি তিনি কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রী পদে রাষ্ট্রপতিকরণ করা হয়েছে, প্রেসিডেন্সিয়ালাইজেশন অফ দ্য প্রাইম মিনিস্টার। মানে অর্থাৎ আমাদের দেশে প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতির অনুরূপ ক্ষমতা ভোগ করে থাকেন। এতটাই তার বেশি সর্বে সর্বা বিভিন্ন জায়গাতে একটা রমরমা আমরা কর্তৃত্ব দেখতে পাই। সেই জন্যই তাকে এরকম একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞায়িত করা হয়েছে। এবং ভারতের যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে তোমার ক্যাবিনেট এবং মন্ত্রী পরিষদের মূল ভিত্তি, এবং তিনি পার্লামেন্টের নেতা। কেন পার্লামেন্টের নেতা? কারণ আমরা জানি ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সেখানে কিন্তু পার্লামেন্টের যে লোকসভাতে যে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসে, সেই সংখ্যাগরিষ্ঠ দলের থেকে যিনি নেতা বা নেত্রী হন তাকেই কিন্তু শাসন বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর জন্য শপথ নিতে হয়, যে দল তোমার ক্ষমতায় লোকসভাতে আসে। এবং শুধু শপথ নিলেই হয় না, বাকি যারা মন্ত্রীরা, যাদেরকে আমরা মন্ত্রী পরিষদ বলছি, তাদেরও কিন্তু শপথ নিতে হয়। আবার এখানে আমরা ক্যাবিনেট শাসিত মন্ত্রী পরিষদ বা শাসন ব্যবস্থা দেখতে পাই। ইংল্যান্ডে অনুরূপ শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই, অর্থাৎ সেখানে মন্ত্রী পরিষদের থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু ক্যাবিনেটের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করেন। কেন কোনো ক্যাবিনেট?
তো সব সময়তে ৩০-৩৫ জন মন্ত্রীকে একসঙ্গে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যে কোনো রকম মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। অনেক এমন কিন্তু সরকারি ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থাকে, কোনো হয়তো গোপনীয় সিদ্ধান্ত থাকে, যেগুলো হয়তো ২-১ জন মন্ত্রীর কাছেই খবর যায়। খুবই যারা গুরুত্বপূর্ণ মন্ত্রী, যেমন আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থ অর্থমন্ত্রী, এদের কথা আমরা বলতে পারি। সুতরাং যেকোনো দেশের ক্ষেত্রে, মূলত ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা দেখতে পাই। অর্থাৎ সেখানে কয়েকজন মন্ত্রীদেরকে নিয়ে একটা কিন্তু কালেকটিভ ভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়। সবাই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সব মন্ত্রী অংশগ্রহণ করেন না। ২-১ জন মন্ত্রী এবং অবশ্যই প্রধানমন্ত্রী কোনো হয়তো সিদ্ধান্ত নিলেন, সেটাকে হয়তো তোমার পরবর্তী সময়তে দেখা যায় যে বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো বা অন্যান্য মন্ত্রীদেরকে সেই সম্পর্কে অবগত করা হলো। এইভাবেই কিন্তু শাসন কার্য পরিচালনা হয়। এবং ভারতীয় সংবিধানের ৭৪-এর ১ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য এবং তোমার পরামর্শ করার জন্য থাকবে একটি মন্ত্রী পরিষদ, এবং সেই মন্ত্রী পরিষদের শীর্ষে থাকবেন প্রধানমন্ত্রী। There shall be a council of ministers at the head to aid and advise the president, অর্থাৎ যাতে আমাদের দেশে যিনি আমাদের নিয়মতান্ত্রিক প্রধান, যাকে আমরা একদম খাতায় কলমে হেড অফ দ্য স্টেট বলি, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, তাকে সাহায্য করার জন্য মন্ত্রী পরিষদ থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় এই যে মন্ত্রী পরিষদ, যার নেতৃত্বে থাকেন স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সম্পূর্ণরূপে তিনি কিন্তু প্রকৃত শাসকের বিভিন্ন রকমের কার্য সম্পাদন করেন। তাকে কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে আমরা নিয়মতান্ত্রিক শাসক কখনোই বলতে পারি না। সেই জন্যই আমাদের দেশে দুরকম শাসকের অস্তিত্ব থাকে। একটা হচ্ছে প্রধান শাসক, আর একটা হচ্ছে নিয়মতান্ত্রিক শাসক। এবং এখানে যেহেতু প্রধানমন্ত্রী প্রধান শাসক, সেই জন্য কিন্তু প্রেসিডেন্ট এখানে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে তার কিন্তু যাবতীয় কার্যাবলী সম্পাদন করে। নিয়োগ, কার্যকাল এবং বেতন। আমরা খুব ভালো করেই জানি যে সংবিধানের ৭৫-এর ১ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করে। এই যে নিয়োগের ক্ষেত্রে তিনি কিন্তু নিজের বিচার বুদ্ধি খুব একটা রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারেন না। কেন প্রয়োগ করতে পারেন না? প্রয়োগ করতে পারেন না একটাই মাত্র কারণে, তাকে সবসময় সংবিধান মেনে চলতে হয়। আর সংবিধানে বলা আছে যে লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল হবে, তার নেতা বা নেত্রীকেই তোমাকে কিন্তু প্রধানমন্ত্রী করতে হবে। তিনি কিন্তু কখনো বিরোধী দল থেকে কাউকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারেন না। যদি সেটা হয়, যদি এরকম ক্ষেত্রে রাষ্ট্রপতি বিরোধী দল থেকে কাউকে প্রধানমন্ত্রী নির্বাচন করে দেন, তাহলে কিন্তু তাকে অবশ্যই লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। যদি যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সেই ব্যক্তি না পারেন, তাহলে তো তাকে পদত্যাগ করতে হবেই, এবং তার সঙ্গে তার পদত্যাগের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ মন্ত্রী পরিষদকেও কিন্তু পদত্যাগ করতে হবে। এইভাবেই কিন্তু আমাদের ভারতীয় সংসদীয় ব্যবস্থা বা শাসন কার্য কিন্তু সম্পাদন হয়। সুতরাং আমরা কিন্তু দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করলেও বাস্তবে কিন্তু দেখা যায় রাষ্ট্রপতি কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। তিনি কিন্তু সম্পূর্ণভাবে আইনের দ্বারা সীমাবদ্ধ, বা বলতে গেলে সংবিধানের দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকেন। এবং সেই সংবিধান দ্বারা সীমাবদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমরা বিভিন্ন সময়তে এই অভিযোগে তাকে অভিযুক্ত করি যে রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসক বা অপ্রকৃত শাসক, যার হাতে কোনো ক্ষমতা নেই। তিনি কিন্তু সংবিধান দেখে শুধু ক্ষমতাকে প্রয়োগ করছে। আর এরকম আমাদের দেশে হয়েছে, যত দিন যাচ্ছে সংবিধানের বহির্ভূত অনেক সময়তে বিভিন্ন জায়গায় এত বেশি প্রধানমন্ত্রীর এফেক্টটা বেড়ে গেছে, নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে কিন্তু ইনভলভ করতে হয়। তার কিন্তু ক্ষমতার যে পরিসর বা পরিধি আগের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দেখি যে জওহরলাল নেহরুর সময় যে প্রধানমন্ত্রীর যে এমনিতে পদমর্যাদা ছিল বা এমনিতে তার যে কার্যকাল ছিল বা তার যে ক্ষমতা এবং কার্যাবলী ছিল, তা কিন্তু বর্তমানে ২০২২ সালে এসে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে হোক, কিংবা নতুন নতুন নীতি আসার মধ্যে দিয়ে হোক, এবং তার সঙ্গে হচ্ছে সমাজ থেকে ডিমান্ডের মধ্য দিয়ে হোক, বিভিন্ন ক্ষেত্রে এই যে তোমার প্রধানমন্ত্রী কিন্তু কার্যকারিতার ভূমিকা
বা তার পদমর্যাদা আগের থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং তার যে বেতন সেটা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক হয় পার্লামেন্টের দ্বারা। পার্লামেন্ট কিন্তু ঠিক করে যে প্রধানমন্ত্রী কত টাকা বেতন পাবেন, এবং শুধুমাত্র তার বেতন নয়, সকল যে কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, পার্লামেন্টের যারা সদস্য সবাইকার বেতন কিন্তু পার্লামেন্ট নিজেই সেটা কিন্তু ডিসাইড করে থাকে। এবং তার কার্যকাল আমরা জানি যে 5 বছর হয়, এবং 5 বছরের জন্যই তিনি ক্ষমতায় আসেন। আমাদের যে সাম্প্রতিক সময়তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন যে লোকসভা ভোটের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে, সেই সেই যে সরকারের বা প্রধানমন্ত্রীর কার্যকাল কিন্তু আগামী 2024 সাল অব্দি। 2024 সালে আবার লোকসভা ভোট হবে, এবং লোকসভা ভোটের মধ্য দিয়ে আবার কিন্তু নতুন কোনো হয়তো প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আবার 2024 থেকে 5 বছরের জন্য 2029 সাল অব্দি সেই যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু ক্ষমতায় থাকবেন। এইভাবেই কিন্তু আমাদের দেশে পুরো সংবিধানে অনুযায়ী তার প্রধানমন্ত্রী তার যাবতীয় ক্ষমতাকে প্রয়োগ করে থাকেন। এবার আমরা আসছি পার্লামেন্টারি শাসন ব্যবস্থার কথা। অবশ্যই তোমার প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করতে গেলে আমাদেরকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার কথা বলতে হবে। কারণ আমাদের দেশে আমরা আলোচনা করলাম যে আমাদের দেশে মন্ত্রী পরিষদ শাসিত বা পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় সরকারের যে ক্ষমতা তত্ত্বগতভাবে একজন রাজা বা রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকে। এই রাজা বা রাষ্ট্রপতি হলেন আইনগত শাসন বিভাগীয় প্রধান, কিন্তু তিনি আইনগতভাবে সকল ক্ষমতার অধিকারী হলেও সকল ক্ষমতা বা প্রকৃত শাসন ক্ষমতা তার হাতে থাকে না। এখানে সব থেকে ভালো উদাহরণ যদি আমরা দিতে পারি সেটা হলো ইংল্যান্ড। ইংল্যান্ডে কিন্তু আমরা সংসদীয় শাসন ব্যবস্থা দেখতে পাই, এবং সেখানে তো আমার প্রধানমন্ত্রী সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতবর্ষের মতো। কিন্তু সেখানে আবার রাজা এবং রানী উভয়েরই আমরা কিন্তু অবস্থান দেখতে পাই। তাহলে কি তোমার রাজা রানীর কোনো ভূমিকা নেই? অবশ্যই কিন্তু ভূমিকা আছে। সমাজের মধ্যে রাজা রানী এখানে নিয়মতান্ত্রিক শাসক হিসেবে ভারতবর্ষের রাষ্ট্রপতির মতো তিনিও কিন্তু সকল বিষয় যাবতীয় ক্ষমতার তত্ত্বগতভাবে বাই ল বা থিওরিটিক্যাল ভাবে তিনি কিন্তু অধিকারী, কিন্তু ক্ষমতা কিন্তু প্রয়োগ করছেন তোমার প্রধানমন্ত্রী এবং হচ্ছে ক্যাবিনেট বা বলতে গেলে মন্ত্রী পরিষদ। এমনিতে খাতায় খাতায় কলমে ব্রিটেনে সংসদীয় শাসন ব্যবস্থায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হলে, অর্থাৎ সংসদ যা বলবে সেটাই কিন্তু শেষ কথা। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন সংসদ যা বলবে তাই শেষ কথা কেন? কারণ আমরা জানি যে ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত। অলিখিত সংবিধান হওয়ার জন্যই ওখানে কিন্তু বিভিন্ন দিন ধরে যে শাসনতান্ত্রিক রীতিনীতি চলে এসছে বা নিয়ম কানুন চলে এসছে, সেগুলোকেই আইন বলে ধরে দেওয়া হয়েছে। এবং সেখানে বেশিরভাগ আইন কিন্তু সংসদ থেকেই তৈরি হয়। ফলে সেখানে সাংসদ বা পার্লামেন্টের ভূমিকাটা কিন্তু খুবই এখানে গুরুত্বপূর্ণ থাকে। বিশেষ করে নিম্নকক্ষ বা কমন সভার ভূমিকা, যেটাকে আমরা ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ বলতে পারি। আমাদের দেশেও কিন্তু যদি আমরা দেখি সেখানে সেখানে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে সংবিধানের প্রথম থেকেই রাষ্ট্রপতিকে রাখা হয়েছে, এবং সবকিছুর অধীনস্থ হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ সব আইন কিন্তু রাষ্ট্রপতির নামে এমনিতে প্রয়োগ করা হলেও অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবে সম্পূর্ণ ক্ষমতাটা প্রয়োগ করেন হচ্ছেন স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রী। ফলে তিনি কিন্তু প্রভূত ক্ষমতার অধিকারী, এবং শুধু তাই নয়, তিনি কিন্তু জাতির প্রতীক। আমরা যে মন কি বাত বলে আমরা যে এখনকার যে প্রধানমন্ত্রীর যে বিভিন্ন রকমের প্রোগ্রাম গুলো আমরা দেখি, সেগুলো কিন্তু নানাভাবে তোমার জাতির সঙ্গে কানেকশন গড়ে তোলার জন্য। তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, এবং বিভিন্ন রকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা জানি 2016 সালে যখন 1000 টাকা 500 টাকা নোটকে বাতিল করা হলো, তিনি কিন্তু তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণের জন্য বিভিন্ন জায়গাতে লাইভ এসেছিলেন। বিভিন্ন রকম বিষয় যেমন হচ্ছে কোনো করোনার সময় আমরা একাধিকবার দেখেছি তাকে কিন্তু লাইভ আসতে প্রধানমন্ত্রীকে, তিনি কিন্তু নানা রকমের পরামর্শ বা কোন জিনিসটা করা উচিত সেই সম্বন্ধে ভাষণ দেন। এবং তিনি হচ্ছেন শাসন বিভাগের প্রধান, এখানে কিন্তু কর্মকর্তা, কিন্তু বাস্তবে শাসন কার্য তিনি কিন্তু পরিচালনা করেন না, এমনিতে কিন্তু করেন না। তবে তার নামে শাসন কার্য কিন্তু পরিচালিত হয়। সেই জন্য বলা হয় যে
অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃত প্রকৃত ক্ষমতা আমরা এমনিতে দেখি প্রকৃত ক্ষমতা এমনিতে প্রয়োগ করেন কিন্তু সম্পূর্ণভাবে হেড অফ দ্য স্টেট, যাকে আমরা বলি হচ্ছে রাষ্ট্রপতি। তিনি কিন্তু এমনিতে এখানে কিন্তু নাম সর্বস্ব শাসন প্রধান হিসেবে আছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে প্রকৃত ক্ষমতা থাকে হচ্ছে কিন্তু শাসন ক্ষমতা মন্ত্রী পরিষদের উপরে ন্যস্ত থাকে। আবার যদি আমরা দেখি আইনসভার যে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের যদি আস্থা হারায় কোনো কারণে প্রধানমন্ত্রী, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে মন্ত্রিসভাকে পদচ্যুত হতে হয়। অর্থাৎ আমরা সবার আগেই আলোচনা কিন্তু করেছি, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতায় থাকার একমাত্র মাপকাঠি। যতদিন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আছে ততদিন তিনি কিন্তু ক্ষমতায় থাকবেন। সংখ্যাগরিষ্ঠতা চলে যাওয়া মানেই তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আর ক্ষমতায় থাকতে পারবেন না। এবং ক্ষমতায় না থাকার অন্যতম কারণই হচ্ছে আস্থা ভোটে হেরে যাওয়া। এবং সেই জন্যই দেখা যায় বিভিন্ন সময়তে যদি দেখা যায় সরকার খুব দুর্বল, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে আস্থা ভোটের মধ্য দিয়ে তাকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদকে। এবং যদি আস্থা ভোটে হেরে যান কোনো কারণে প্রধানমন্ত্রী, সঙ্গে সঙ্গে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। এবং তিনি যদি পদত্যাগ করেন তাহলে কি হয়? যদি তিনি পদত্যাগ করেন তাহলে কিন্তু লোকসভা ভেঙে যায় এবং অবশ্যই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা মানে পুরোপুরি মন্ত্রিসভাকেও পদত্যাগ করতে হয়। এবং আবার যখন নতুন কোনো প্রধানমন্ত্রী শপথ নেবে তখন আবার তাদেরকে নতুন করে শপথ নিতে হয়। আবার যদি তোমার দেখা যায় শুধুমাত্র এমনিতে একই সেম পার্টির মধ্য থেকে আরেকজন ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় মন্ত্রী পরিষদকে কিন্তু এমনিতে ক্ষমতাচ্যুত হতে হয় না, মন্ত্রীরা ক্ষমতায় থেকে যায়। আবার হয়তো একজন প্রধানমন্ত্রীর জায়গায় আরেকজন কোনো হয়তো প্রধানমন্ত্রী এলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই নতুন ব্যক্তি আসুক বা না আসুক না কেন, তাকে আলটিমেটলি কিন্তু শেষ অবধি লোকসভা ভোটের সম্মুখীন হতেই হয়। এবং যদি দেখা যায় লোকসভা ভোটে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে এলেন, তাহলে তার সরকার আবার আগামী 5 বছরের জন্য টিকে গেল বলে ধরে নেওয়া হয়। এবং আমাদের দেশে কিন্তু দায়িত্বশীল শাসন ব্যবস্থা বা রেসপন্সিবল গভর্নমেন্ট আমরা দেখতে পাই। কেন রেসপন্সিবল গভর্নমেন্ট? এ কারণেই রেসপন্সিবল গভর্নমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে যদি দেখা যায়, অর্থাৎ শাসন বিভাগের অন্তর্গত প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ তার কিন্তু যাবতীয় কার্যাবলীর জন্য সম্পূর্ণরূপে শাসন শাসন বিভাগ থেকে আমাদের আইন বিভাগের কাছে, বিশেষ করে পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। অর্থাৎ যা কিছু কাজই তিনি করুন না কেন, সম্পূর্ণরূপে কিন্তু তাকে জবাবদিহি করতে হয় পার্লামেন্টের কাছে। এবং হচ্ছে পার্লামেন্টের কাছে যদিও জবাবদিহি করতে হয়, কিন্তু আমরা খুব ভালো করেই তোমার জানি, যেহেতু তোমার পার্লামেন্টে যে সরকারি দলেরই সংখ্যাগরিষ্ঠতা থাকে, সেজন্য বেশিরভাগ সময়তেই কিন্তু পার্লামেন্ট খুব একটা বেশি এমনিতে কিন্তু শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ সরকারি দলই ওখানে সংখ্যাগরিষ্ঠ, তাকে খুব একটা বেশি কিন্তু এমনিতে শাসন বিভাগকে প্রশ্ন করা বা তাকে বিব্রত করা এইসব বিষয়গুলোর মধ্যে পার্লামেন্টে করতে হয় না। এবং কোনো বিষয় নিয়ে হয়তো বিরোধী পক্ষ প্রশ্ন তুলতেই পারে, সেটা কিন্তু নিয়ম মেনে এমনিতে জবাব দেওয়া হয় পার্লামেন্টের মধ্যে। সেখানেও বিতর্ক হয়, নানা রকম ভাবে আইন কিন্তু পাস হয়। কিন্তু যাবতীয় কিন্তু ক্ষমতার জন্য উৎস আমরা বলতে পারি পার্লামেন্ট, বা আরো ভালো করে বলতে গেলে ভারতের সংবিধান। কিন্তু তোমার পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকলেও এখন যেহেতু পার্লামেন্ট সারা বছর কোনোদিনই সারা বছর পার্লামেন্টের অধিবেশন বসে না, সেই জন্য আমাদের দেশে বাস্তব ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণরূপে কিন্তু প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট বা তার যে মন্ত্রী পরিষদের প্রাধান্যই আমরা ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে দেখতে পাই। এবং সেটাই কিন্তু আগামী দিনেও থাকবে। যখনই কোনো জোট সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু দেখা যায় যে শাসন বিভাগের যে তোমার প্রাধান্য, সেটা খানিকটা হলেও কিন্তু খাটো হয়। আর কেন হয়? জোট সরকার মানে আমরা জানি এমনিতে মিলিজুলি সরকার, অনেকগুলো অনেকগুলো দল একসঙ্গে সমর্থন দিয়ে একটা সরকার কিন্তু গঠন করে। সবাই মিলে যদি কোনো একটা কাজ করার বা কোনো একটা দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আমাকে সবার কথা শুনে চলতে হবে। সবার কথা শুনে যদি তোমার চলতে হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু জোট সরকার সিদ্ধান্ত নিতে অনেক সময় দেরি করতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে তাকে অন্যান্য দলের কিন্তু মতামত নিতে হচ্ছে। ফলে খুব দৃঢ় সিদ্ধান্ত অনেক সময় জোট সরকার নিতে পারে না। জোট সরকার কিন্তু এমনিতে প্রকৃতগতভাবে অনেক বেশি দুর্বল হয়। এখন যে সরকার আছে সেটা কিন্তু জোট সরকার নয়,
সম্পূর্ণভাবে একটা দলেরই সরকার, একটা দলই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে তাকে কিন্তু কোনো রকম ভাবে অন্য কোনো আঞ্চলিক দল বা অন্য কোনো দলকে তুষ্ট করে তাকে কিন্তু ক্ষমতায় আসতে হয়নি, কিংবা তাকে তুষ্ট করার জন্য তাকে কিন্তু মন্ত্রিত্বও দিতে হয়নি। ফলে এখানে অনেক বেশি শক্তিশালী সরকার এখন বর্তমানে আমাদের কেন্দ্রে আছে। আগামী দিনে ২০২৪ সালে যদি আবার তারা ক্ষমতায় আসে ভালো, যদি সেটা না হয় তাহলে অন্য কোনো দল বা বিরোধী দলই হয়তো ক্ষমতায় আসবে। এইভাবেই কিন্তু ভারতীয় রাজনীতি কিন্তু এগোয়। এবং এটাও তার সঙ্গে অবশ্যই আমরা বলব যে ভারতীয় রাজনীতিতে কিন্তু আমরা ব্রিটেন বা আমেরিকার মতো দ্বিদলীয় শাসন ব্যবস্থা দেখতে পাই না। ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আমরা দেখতে পাই। অর্থাৎ সব দলই কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে ক্ষমতায় আসে, সব দলই কিন্তু এখানে এমনিতে ক্ষমতায় অংশগ্রহণ করে থাকে। এরপরে আমরা নেক্সট স্লাইড সেটায় আসি। পার্লামেন্টীয় বা মন্ত্রিসভা শাসিত সরকারের বৈশিষ্ট্য। সাধারণভাবে দেখা যায় যে কোনো শাসন ব্যবস্থার ক্ষেত্রে মন্ত্রিসভা শাসিত শাসন ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। যেরকম যেরকম ফার্স্টের যে বৈশিষ্ট্যটা আমরা এর আগেই অলরেডি আলোচনা করেছি, নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের অবস্থান। সংসদীয় শাসন ব্যবস্থা বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসকও থাকেন, প্রকৃত শাসকও থাকেন, এবং তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে সম্পর্ক ভালো হয় এবং বিভিন্ন বিষয় একে অপরকে কিন্তু নানা রকম ভাবে বিভিন্ন বিষয় তাদেরকে সাহায্য করে একে অপরকে ওয়াকিবহাল করেন। এইভাবে নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসকের অবস্থান সংসদীয় শাসন ব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্যে আমরা আসি, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এক্ষুনি আমি এটা নিয়ে আলোচনা করলাম, আমি তাই আর বলছি না। যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে শাসন বিভাগ কিন্তু তার যাবতীয় কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। দায়িত্বশীল মানে তাকে জবাবদিহি করতে হয়, কারণ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকেই কিন্তু শাসন বিভাগের শাসকরা কিন্তু নির্বাচিত হয়। ফলে একটা কানেকশন থেকেই যায়। এবং আমাদের দেশে যেহেতু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নেই, ফলে এই যে বিষয়টা আরো বেশি তীব্রতর হয়েছে। ফলে কোন সরকারই কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে পার্লামেন্টকে এড়িয়ে কখনোই কোনো আইন পাশ করে দিতে পারে না। সব আইনে কিন্তু পার্লামেন্টের মধ্য দিয়ে তাকে কিন্তু যেতে হয়, এবং পার্লামেন্ট এখানে ছাঁকনির মতো কাজ করে। যদি কোনো কারণে পার্লামেন্ট ছাঁকনির মতো কাজ করতে না পারে, তখন কিন্তু ছাঁকনির কাজ করে অবশ্যই ভারতের বিচার ব্যবস্থা। অর্থাৎ সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে না এমন আইন যদি কোনো কারণে পার্লামেন্ট পাশ করিয়ে নেয়, তারপরে বা সরকারও যদি পার্লামেন্টকে দিয়ে পাশ করিয়ে নেয়, তারপরেও আমরা দেখব যে অনেক সময়তে কিন্তু তারপরেও তাকে কিন্তু আটকানোর জন্য বা তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটাকে বিচার করার জন্য আমাদের দেশে কিন্তু ভারতীয় যে তোমার সুপ্রিম কোর্ট আছে এবং হাইকোর্ট আছে, যারা কিন্তু সংবিধানের ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক হিসেবে কাজ করে। থার্ড পয়েন্টে আসি, মন্ত্রীদের যৌথ দায়িত্বশীলতা। এটাও খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো কিন্তু মন্ত্রী তার যাবতীয় কাজের জন্য যেমন প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকেন, তেমনি কিন্তু সম্পূর্ণভাবে পার্লামেন্টের কাছেও দায়বদ্ধ থাকেন। অর্থাৎ তিনি কোনো একটা বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন, বা তার সিদ্ধান্তগুলো ঠিক না ভুল, বা সেগুলোর ক্ষেত্রে কতটা বেশি পাবলিক ইম্প্যাক্ট হয়তো করতে পারে, কিংবা হচ্ছে জন সমর্থনের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, যাবতীয় বিষয়ে কিন্তু জবাবদিহি করতে হয় যে কোনো মন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে। শুধু তাই নয়, যে কোনো কিন্তু মন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে বিরোধী বিরোধী দল বা সরকারি সরকারি দলেরও যে কোনো সাংসদ তাকে কিন্তু সেই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন, এবং তিনি উত্তর দিতে বাধ্য থাকেন। ফলে এখানে একটা মন্ত্রীদের কিন্তু যৌথ দায়িত্বশীলতা আমরা দেখতে পাই। অর্থাৎ সবাই মিলে তো দায়িত্বশীল বটেই পার্লামেন্টের কাছে, একজন ব্যক্তি হিসেবেও একজন সে কিন্তু দায়িত্বশীল থাকে। অর্থাৎ সমবেত দায়িত্বও আছে, একজন এককভাবে তারও কিন্তু দায়িত্ব থাকে। একেই আমরা বলতে পারি যৌথ দায়িত্বশীলতা। তারপরে ফোর্থ পয়েন্টে আমরা আসি, মন্ত্রিসভার গঠন। যে কোনো ক্ষেত্রেই দেখা যায় যে মন্ত্রিসভা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এবং শুধুমাত্র মন্ত্রিসভার ক্ষেত্রে যারা হচ্ছে দলের মধ্যে নেতৃস্থানীয় লোক, তাদেরকেই কিন্তু এমনিতে যিনি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হন, এখানে আমরা তোমার প্রধানমন্ত্রীর কথাই মেনলি বলছি। প্রধানমন্ত্রী কিন্তু সেই যে যারা নেতৃস্থানীয় লোকদেরকেই মন্ত্রী পরিষদের মধ্যে স্থান দেন। এখন যদি দেখা যায় যে
লোকসভার 550 খানা সিটের মধ্যে বা আসনের মধ্যে কোনো দল যদি তোমার 300 খানা আসন পেয়ে ক্ষমতায় আসে, অবশ্যই 550 অর্ধেক করলে 275 হয়। এবার যদি কোনো দল তোমার 300 বা তার বেশি সিট পেয়ে ক্ষমতায় আসে, তাকে আমরা অবশ্যই বলবো যে একক সংখ্যাগরিষ্ঠ বৃহত্তর দল। কিন্তু আমরা কি এটা কোনোদিন শুনেছি যে সেই 300 জনকেই মন্ত্রী কিন্তু করা হয়েছে? তা কিন্তু হয় না। হয়তো দেখা যায় যে 300 জনের মধ্যে যারা নেতৃস্থানীয় 35 জন এরকম কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দলের যিনি প্রধানমন্ত্রী তাদের কিন্তু মন্ত্রী পরিষদে নিয়োগ করে থাকেন। বাকি তাহলে যে 300 জনের থেকে 35 জন বাদ দিলে 265 জনের কি হয়? 265 জন সরকারি দলের হয়ে কিন্তু সংসদে তারা কিন্তু সাংসদ হিসেবে শপথ গ্রহণ নেয়। অর্থাৎ সরকারকে যাবতীয় বিষয় কোনো বিল পাশের ক্ষেত্রে, বিতর্কের ক্ষেত্রে এরা কিন্তু সরকারকে সমর্থন করবে। অবশ্যই সরকারি টিকিটে বা সরকারি দলের টিকিটে তারা কিন্তু ক্ষমতায় জিতে এসছে। সরকারকে সাপোর্ট করাটাই তাদের একমাত্র কাজ। এইভাবেই কিন্তু হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই 30-35 জন যে মন্ত্রী হয় এবং সেই 30-35 জনের মন্ত্রীর মধ্যে কিন্তু সবাইকে আবার কিন্তু ক্যাবিনেট মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী সেখানে স্থান দেন না। তাদের মধ্যেও যারা নেতৃস্থানীয় বা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম তোমার দপ্তরে আছেন, তাদেরকেই কিন্তু ক্যাবিনেট মন্ত্রী হিসেবে স্থান দেওয়া হয়। তার মানে এই যে 30-35 জন মন্ত্রীর থেকেও আরো যে তোমার কোর একটা গ্রুপ হয়, আরো ছোট্ট গ্রুপ, যাদের নিয়ে কিন্তু ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা আমাদের দেশে আমরা দেখতে পাই। অর্থাৎ ঘরের মধ্যে ঘর। যদি 35 জন মন্ত্রীকে নিয়ে একটা ঘর হয়, তার থেকেও ছোট হচ্ছে ক্যাবিনেট। আবার যদি তার থেকেও ছোট আমি করি, তাহলে আমরা দেখব কিচেন ক্যাবিনেট অনেক সময়তে দেখা যায়। অর্থাৎ যেখানে কিনা প্রধানমন্ত্রী থাকবেন, একজন বা দুজন হয়তো কোনো হয়তো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকবেন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন, অর্থমন্ত্রী থাকতে সেখানে পারেন। এইভাবেই কিন্তু মন্ত্রিসভা গঠন করা হয়। এরপর আমরা ফিফথ যে পয়েন্টে আসি, মন্ত্রিসভা এবং আইনসভার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। আমরা এক্ষুনি যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করলাম, অবশ্যই মন্ত্রিসভা এবং আইনসভার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। কারণ আইনসভা থেকে যারা দলের নেতৃস্থানীয় তাদেরকেই মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হয়। ফলে একটা সম্পর্ক তো এখানেই গড়ে উঠছে। আবার 2-1 বছর অন্তর অন্তর যদি দেখা যায় যে কোনো কারণে প্রধানমন্ত্রীর কোনো মন্ত্রীর কাজ পছন্দ হলো না, তাকে কিন্তু সেই মন্ত্রী থেকে সরিয়ে অন্য কোনো নতুন মুখকেও সংসদ থেকে মন্ত্রীতে নিয়ে আসতে পারেন। এইভাবেই কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থাতে আমরা বারবার কিন্তু মন্ত্রিসভার মধ্যে রদবদল হতে দেখি। নতুন মুখকে বিভিন্ন কারণে নিয়ে আসা হয়। এক হচ্ছে কোনো হয়তো দপ্তর খুব ভালো কাজ করতে পারছে না বা সেখানে হয়তো দুর্নীতি এসছে। সেই যে দুর্নীতির দায় নিয়ে হয়তো কোনো মন্ত্রী হয়তো পদত্যাগ করলেন, তখন হয়তো নতুন কোনো মন্ত্রীকে নিয়ে এলেন। বা রুটিন মাফিক দেখা যায় 2-1 বছর পরে ভালো কাজ করা সত্ত্বেও আরো কোনো অন্য কোনো ব্যক্তিকেও হয়তো সেখানে মন্ত্রী পরিষদে তিনি স্থান দিতে পারেন। এইভাবে মন্ত্রিসভার মধ্যে কিন্তু রদবদল হয়। মন্ত্রিসভার মধ্যে রদবদল হলে সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে আসন নিয়ে কোনো গন্ডগোল হয় না। আসন নিয়ে গন্ডগোল তখনই হয় যখন স্বয়ং তোমার প্রধানমন্ত্রী তিনি যদি কোনো কারণে ক্ষমতা থেকে সরে যান এবং তাকে বলা হয় তিনি সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। অর্থাৎ সকলকে যদি একটা লাইনে আমি দাঁড় করাই, তাহলে সবার আগে থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি কিন্তু সবার মতোই মন্ত্রী, কিন্তু তার এমনিতে ক্ষমতা সবার আগে বা সবার আগে তিনি দাঁড়িয়ে থাকবেন। তাকেই কিন্তু লিডার হিসেবে লিডারশিপটা করাতে হবে। তিনি কিন্তু যাবতীয় দায় তার কাঁধেই নেন। এইভাবেই জিনিসটা আমাদের দেশে হয়। এরপরে আমরা সিক্স পয়েন্টে চলে আসি, প্রধানমন্ত্রীর নেতৃত্ব। অবশ্যই কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত যে শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই এবং যেখানে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থাতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অন্যতম বড় একটা বৈশিষ্ট্য। শুধুমাত্র যে তিনি পার্লামেন্টের মধ্যে নিজের দলকে নেতৃত্ব দেন তা নয়, তিনি কিন্তু সব সময়তে দল, সরকার এবং সব থেকে বড় কথা পার্লামেন্টের বাইরে সরকারের ভূমিকা কি হবে, সরকার কিভাবে মাস্টার প্ল্যান নিয়ে এগোবে বা যে কোনো তোমার নির্বাচনের ক্ষেত্রে সরকার বা তার দল কি ভূমিকা নেবে, যাবতীয় ক্ষমতা কিন্তু যাবতীয় ভূমিকা তাকেই নিতে হয়। সুতরাং এখানে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো রকম দলের সদস্য কোনো রকম ভাবে কোনো অসুবিধার মধ্যে পড়ছে কিনা, কিংবা তার কোনো রকম কাজ করতে অসুবিধে হচ্ছে কিনা,
বা তার এগেনস্টে কোনো দুর্নীতির কোনো মামলা আছে কিনা, বা দুর্নীতির যদি অভিযোগ ওঠে সেটা সম্বন্ধে সেই সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি করছেন সেই সম্পর্কে একাধিক বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকে। এগুলোকে কখনোই বাদ দেওয়া যায় না। সর্বশেষে আসি আমরা বিরোধী দলের ভূমিকা। আমাদের কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটা আমরা অনেকেই অনেক সময় ভুল ধারণা পোষণ করি যে বিরোধী দল মানেই তার কোনো ক্ষমতা নেই। ভারতবর্ষের সংবিধানে যেখানে মন্ত্রিসভা বা পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা পরিচালিত, সেখানে বিরোধী দলের অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গুরুত্বপূর্ণ ভূমিকা কি? গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই যে বিরোধী দল বিভিন্ন সময়তে সরকারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাকে কিন্তু অনেক সময়তে সরকারের কাজকর্ম সম্পর্কে জনসমর্থনের কাছে সেটাকে কিন্তু পেশ করতে পারে। বিরোধী দলও এখানে ছাঁকনি হিসেবে কাজ করে। শাসন ব্যবস্থা যাতে খুব পরিমাণে একনায়কতান্ত্রিক হয়ে উঠতে না পারে, সরকার যাতে নিজের ইচ্ছে মতো আইন পাশ করে নিতে না পারে, বিরোধী দল কিন্তু সেই ছাঁকনির কাজটা করে। এবং বিরোধী দলের যে দলনেতা তিনি কিন্তু মন্ত্রীর সমান প্রায় সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। এবং সেক্ষেত্রে তোমার সম্পূর্ণভাবে বিরোধী দলের মুখপাত্র হিসেবে তাকে কিন্তু আমাদের দেশে অন্তত সম্পূর্ণভাবে বিভিন্ন রকম বক্তব্যকে পেশ করতে হয় বা সরকারের কাছে নিজের বক্তব্য রাখতে হয়। আমাদের দেশে যেমন এখন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু বিরোধী দলের দলনেতা হিসেবে যাবতীয় কিন্তু ক্ষমতাকে প্রয়োগ করে থাকেন। এরপর আমরা আসি ৮ নম্বর পয়েন্টে, ক্যাবিনেট এবং তার সংহতি এবং গোপনীয়তা। এটা আমি আগেই তোমার বলেছি, যেখানেই আমরা দেখব যে ক্যাবিনেট ক্যাবিনেট কথাটা আছে, সেখানে কিন্তু অবশ্যই ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা মানেই সেখানে তার একটা গোপনীয়তা থাকবে। সরকারের সকল কাজ কিন্তু আমরা কখনোই জানতে জানতে পারি না, জানা সম্ভব নয়। বিভিন্ন রকম বিভিন্ন দেশের সঙ্গে নানা রকমের গোপনীয় চুক্তি থাকে, যেগুলো কিন্তু জনসমক্ষে সবসময়তে নিয়ে আসা সম্ভব হয় না। সেগুলোর ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন অনেক সময় জড়িয়ে থাকে। সেই সব ক্ষেত্রে দেখা যায় যে ক্যাবিনেটের সকল কিন্তু মন্ত্রী এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ। যা কিছু ক্যাবিনেটে আলোচনা হয় সেগুলো নিয়ে তারা প্রেস বা মিডিয়ার সামনে মুখ খুলতে পারেন না, যদি না সেখানে তাদেরকে মুখ খুলতে অনুমতি দেওয়া হয়। ফলে একটা গোপনীয়তা কিন্তু আমরা দেখতে পাই। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখা যায়। এরপরে আমরা আসি পার্লামেন্টারি সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ক্যাবিনেটের সংহতি এবং গোপনীয়তা, যেটা আমি এক্ষুনি বললাম। এই ধরনের শাসন ব্যবস্থায় কিন্তু মন্ত্রিসভার মধ্যে আরো বেশি ক্ষুদ্রাকৃতির একটি সংস্থাকে সংস্থাকে কিন্তু ক্যাবিনেট বলে। যেটা আমি বললাম, ঘরের মধ্যে আমার একটা ঘর, আমার একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের মধ্যে যে ঘর সেটাকে আমি বলছি তোমার ক্যাবিনেট। সেখানেও যদি আরেকটা ঘর থাকে তাকে আমরা কিচেন ক্যাবিনেট বলি। এটা কিন্তু কোনো রকম ভাবে সংবিধানে লিখিত ভাবে নেই, কিন্তু বর্তমানে শাসন কার্যের সুবিধার জন্য এমনিতে ক্যাবিনেট শাসিত শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই। আরো বেশি স্পেসিফিক করা জিনিসটাকে, যাতে বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত যে মন্ত্রী, তাদেরকে নিয়েই কিন্তু ক্যাবিনেট গঠিত হয়। এবং এই ক্যাবিনেটই হলো সংসদীয় শাসন ব্যবস্থায় নীতি নির্ধারণকারী সংস্থা। অর্থাৎ শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে কি নীতি হবে, কিভাবে নীতিকে প্রয়োগ করা হবে, সেটার সিদ্ধান্ত নেয় কিন্তু ক্যাবিনেট। তার মানে ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে বা সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে ক্যাবিনেটের ভূমিকা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট এবার স্লাইডে আমরা আসি, ক্যাবিনেটের যেসব মন্ত্রীরা থাকেন তারা কিন্তু ক্যাবিনেটের সবাই খোলাখুলি ভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে থাকেন এবং সেখানে পরস্পর বিরোধী নানা রকম মতও ব্যক্ত করে থাকেন। কিন্তু আলাপ আলোচনার পর ক্যাবিনেটের সবাই যাই সিদ্ধান্ত হোক না কেন, সেটা সকলের সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হয়। অর্থাৎ সমবেত হতে হয়। সবাইকে একটা কিন্তু পয়েন্টে সবাইকে হ্যাঁ বলতে হয় যে আমরা সমবেতভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলাম। নানা রকমের বিরোধিতা থাকতেই পারে, কিন্তু সেগুলো কখনোই জনসমক্ষে বা মিডিয়ার সামনে আসে না। আমরা কিন্তু ক্যাবিনেটের বৈঠক নিয়ে নানা রকমের খবর মিডিয়ার সামনে শুনি যে ক্যাবিনেটের আজকে এমনিতে বৈঠক আছে বা বৈঠক হচ্ছে, কিন্তু ক্যাবিনেটের বৈঠকের বিষয়বস্তু যদি না সেটা বাইরে আলোচনা করার অনুমতি থাকে, তাহলে কিন্তু সেটা বাইরে আলোচনা করা যায় না। এবং যাই আলোচনা হোক না কেন, এই বিষয়ে সকলেই সহমত হন যে যা সিদ্ধান্ত হবে সেটা সকলের সিদ্ধান্ত। বিরোধিতা করার জায়গা কিন্তু ক্যাবিনেট থাকে না। এতটাই বেশি গুরুত্বপূর্ণ।
কারণ বিরোধিতা হওয়া মানে সেখান থেকে যদি একবার কোনো কনফিউশন ক্রিয়েট হয়, সেটা কিন্তু সম্পূর্ণ মন্ত্রিসভা, সেই যে তোমার মন্ত্রিসভা থেকে সাধারণ যে মানুষ তার মধ্যে তার এফেক্টটা পড়বে। সেই জন্যই খুব গুরুত্বপূর্ণভাবে তাদের কিন্তু একটা সমবেত সিদ্ধান্তে আসতে হয়। এরপরে আমরা আসছি প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং প্রভাবের উৎস। প্রধানমন্ত্রীর সংবিধানে কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলীর সেভাবে কোনো উল্লেখ নেই। বাস্তবে তিনি মন্ত্রিপরিষদ এবং লোকসভার নেতা হিসেবে বিভিন্নভাবে ক্ষমতাকে প্রয়োগ করে থাকেন। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে মন্ত্রিপরিষদের গঠন, পুনর্গঠন, যেটা আমি বললাম নানা সময়তে মন্ত্রিপরিষদের মধ্যে রদবদল করা হয়, এবং তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকম কিন্তু বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে থাকে। এবং প্রধানমন্ত্রীর বিশেষাধিকারের হলো সংসদের সদস্যদের উপর যথেষ্ট পরিমাণে তিনি কিন্তু প্রভাব বিস্তার করতে পারেন। অর্থাৎ এই জিনিসগুলো আমরা যে বলি আইনের যে ফাঁক, অর্থাৎ সংবিধানে যেহেতু এই বিষয়ে কোনো উল্লেখ নেই প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী, ফলে হিউজ ক্ষমতা তাকে কিন্তু দেওয়া এমনিতে হয়েছে, বা নানা সময়তে নানা সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু সে আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টই হোক বা আমাদের সংবিধানই হোক বা দেশের নানা বিষয় থেকে উঠে আসা বিভিন্ন পরিস্থিতি হোক, অনেক বেশি ক্ষমতা কিন্তু এখন প্রধানমন্ত্রী ভোগ করে থাকেন। এবং লোকসভার নেতা হিসেবে তিনি কিন্তু বিস্তৃত ক্ষমতা তিনি কিন্তু ভোগ করে থাকেন। এবং বিভিন্ন বিষয়ে সংসদের সদস্যদের ওপর নিজের যে কোনো বক্তব্য বা বিশেষাধিকার, সেটাও তিনি কিন্তু প্রয়োগ করেন। তবে এটা অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে যে তো প্রধানমন্ত্রী তার যে সহকর্মী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই তার কিন্তু স্বাধীনতা আছে, এবং এটি তার দলের মধ্যে নিজের অবস্থানের অধীন। অর্থাৎ কোন কোন ব্যক্তিকে, যেমন হচ্ছে কোন কোন ব্যক্তিকে তিনি সচিব হিসেবে নিয়োগ করবেন, কাকে তিনি উপসচিব রাখবেন, কিংবা হচ্ছে কাকে তিনি প্রধানমন্ত্রী সচিব করবেন, সেই বিষয়ে সহকর্মীকে বাছাই করার কিন্তু বিভিন্ন রকম ভাবে তার স্বাধীনতা আছে। শুধু সহকর্মী নয়, বিভিন্ন রকমের কিন্তু এমনিতে মন্ত্রীদেরকে নিয়োগ করতে গিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী নানা রকম ভাবে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী তার নিজস্ব ক্ষমতাকে প্রয়োগ করে থাকে। অর্থাৎ নিজের পছন্দের যারা ব্যক্তি, পছন্দের যারা মুখ, যে কোনো ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কথা একদম পুরোপুরি ভাবে আহ, এখানে কিন্তু লাগু হয়, আমাদের কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কথা লাগু হয়। অর্থাৎ সকল ক্ষেত্রেই দেখা যায় তিনি তার নিজের যে পছন্দের ব্যক্তিকে তিনি কিন্তু এমনিতে বিভিন্ন দপ্তরের মন্ত্রী হিসেবে স্থান দিয়ে থাকেন। অর্থাৎ সহকর্মী কে হবেন সেটা একান্তভাবে তিনি নিজে ঠিক করেন, এবং তার সঙ্গে তার দল ঠিক করে। এখানে কিন্তু তার স্বাধীনতা আছে। সংবিধান এখানে কিন্তু আলাদা করে কোনো নির্দেশ আমাদের প্রধানমন্ত্রীকে দেয়নি। নেক্সট আমি এবার পয়েন্টে আসি, নেক্সট স্লাইড। ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অনেক সময় বিভিন্ন রকম বিরোধ বিতর্ক হয়েছে যে প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতিরও ওপরে, নাকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ওপরে, বা তোমার তাদের মধ্যে কি কোনো তিক্ত সম্পর্ক অনেক সময় থাকে। যদি দেখা যায় সেক্ষেত্রে যে এমন কোনো দল ক্ষমতায় এলো সেই দলের সঙ্গে রাষ্ট্রপতির বনিবনা হচ্ছে না, তাহলে কিন্তু তাকে ক্ষমতা থেকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিয়ে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন অনেক সময় হয়। যদিও দেখা যায় যে কোনো রাষ্ট্রপতি এরকম কোনো বিরোধ বা বিতর্কের মধ্যে না গিয়ে সাধারণভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে যথেষ্ট পরিমাণে সুসম্পর্ক বজায় রেখে চলে। এবং হচ্ছে যেহেতু তিনি নিয়মতান্ত্রিক শাসক, তাই খুব একটা বেশি সরকারের বিরোধিতা করে লাভ নেই। কারণ সরকার কিন্তু এখানে নির্বাচন একদম নির্বাচিত হয়ে এসছে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসেননি, বরং তিনি ইনডাইরেক্টলি বিভিন্ন রকম সাংসদ বা আমাদের বিধায়কদের দ্বারা একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে নির্বাচিত হন। সুতরাং যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বা যে এফিসিয়েন্সিটা ভারতীয় রাজনীতিতে আছে, সেটা কিন্তু কখনোই রাষ্ট্রপতির ক্ষেত্রে আসবে না। এবং তার যে এমনিতে যে কোনো ডমিনেন্স, সেটা সাধারণ মানুষ ভালোভাবে মেনেও কিন্তু নেবেন না। এবং ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতি হলেন ইংল্যান্ডের রাজা বা রানীর মতো নিয়মতান্ত্রিক শাসক প্রধান, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম। এবং তাকে কিন্তু শাসন বিভাগের আলংকারিক প্রধানে পরিণত করাই ছিল সংবিধান এখন তাদের লক্ষ্য। অর্থাৎ সংবিধান পরিষদ বা গণপরিষদের লক্ষ্যই ছিল রাষ্ট্রপতির হাতে যাতে হিউজ ক্ষমতা না চলে আসে,
তাকে সংবিধান দ্বারা বিভিন্নভাবে আটকে রাখার একটা কৌশলেই কিন্তু সেই সময় সংবিধান বিশেষজ্ঞরা নিয়েছিলেন। অন্যদিকে ইংল্যান্ডের ন্যায় ভারতের প্রধানমন্ত্রী হলেন শাসন বিভাগের প্রকৃত শাসক প্রধান। ইংল্যান্ডে যেরকম এখন তিনি তোমার এমনিতে প্রধানমন্ত্রী আছেন, তিনি যেমন যাবতীয় ক্ষমতাকে প্রয়োগ করেন, ভারতবর্ষের ক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু যাবতীয় ক্ষমতাকে প্রয়োগ করে থাকেন। এবং সব থেকে বড় বিষয় হলো ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন বিষয় এমনিতে মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর থেকে এমনিতে পরামর্শ তোমার চান, সেই যে তোমার পরামর্শ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রপতি মেনে চলতে বাধ্য। আবার উল্টো দিকে যদি আমরা দেখি, এরকম কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে কিনা স্বয়ং প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির পরামর্শ দিতে হচ্ছে, কিন্তু সংবিধান অনুসারে সেই কিন্তু পরামর্শ মেনে চলতে প্রধানমন্ত্রী কখনোই বাধ্য নন। তিনি সেই কথা শুনতেও পারেন, নাও শুনতে পারেন। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সম্পর্কগুলোর বিভিন্ন দিক আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। ফার্স্টে আমরা কোন দিকটা নিয়ে আলোচনা করতে পারি? নিয়োগ সংক্রান্ত সম্পর্ক। অর্থাৎ সংবিধানের ৭৫ এর ১ এবং ৩ নম্বর ধারা অনুসারে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা, তাকে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন। এই নিয়োগের মধ্য দিয়ে বা শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়েই কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর একটা সম্পর্ক আমরা দেখতে পাই। সেকেন্ড পয়েন্টে কি আসছে? সম্মতি প্রদানের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভূমিকা। বিভিন্ন বিষয়তে দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো প্রধানমন্ত্রী নিচ্ছেন, যেমন হচ্ছেন কোনো কারণে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, কিংবা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আমাদের যে কোনো যোজনা কমিশনের চেয়ারম্যান বা অন্যান্য সবকিছু, এই যে তোমার নির্বাচন কমিশনের যিনি প্রধান, নির্বাচন কমিশনের যিনি প্রধান চেয়ারম্যান, তাকেও যদি নিয়োগ করতে হয়, সকল ক্ষেত্রেই কিন্তু যিনি রাষ্ট্রপতি সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন এবং বিভিন্ন বিষয়ে তিনি কিন্তু সম্মতি দান করেন এবং সম্মতি দানের মধ্য দিয়ে এই নিয়োগগুলো হয়ে থাকে। ফলে সম্মতি এখানে কিন্তু একটা মিউচুয়ালি তাদের মধ্যে একটা সম্পর্ককে এখানে বজায় রাখতে সাহায্য করছে। এবং ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার কোনো বিলে সম্মতি দিতে বাধ্য। অর্থাৎ আমরা জানি যে যে কোনো বিল প্রথম আগে পার্লামেন্টে পেশ হয়, পার্লামেন্টে পেশ করার পরে বিভিন্ন ভাবে সেটাকে নিয়ে তর্ক বিতর্ক হয়, ভোটাভুটি হয়, আলোচনা হয় এবং সেই তর্ক বিতর্ক ভোটাভুটি এবং আলোচনার কিন্তু মধ্য দিয়ে যদি দেখা যায় বিলটা পাশ হলো, সেক্ষেত্রে কিন্তু তিনি সেই বিলে শেষে কিন্তু রাষ্ট্রপতি সম্মতিদানে বাধ্য থাকেন। তিনি কিন্তু কোনোভাবেই সেই বিলের বিরোধিতা করতে পারেন না। অর্থাৎ আমাদের দেশে ভারতের যে রাষ্ট্রপতি, তার কিন্তু কোনো ভিটো পাওয়ার নেই। অর্থাৎ না করে দেওয়ার মানে আমি যে বিলটাকে যে আমি পাশ করতে অসম্মত বললাম, এরকম কোনো কিন্তু বিষয় বা ধারণা কিন্তু রাষ্ট্রপতি ব্যক্ত করতে পারেননি। এবং ১৯৭৮ সালে এখানে ৪৩তম সংবিধানের ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনী অনুযায়ী যদি আমরা দেখি, ৭৪-এর ১ নম্বর ধারা সংশোধনী করে বলা হয় মন্ত্রিসভার পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি কিন্তু চলবেন। তবে প্রদত্ত পরামর্শ পুনর্বিবেচনা করার অনুরোধ রাষ্ট্রপতি একবার হলেও মন্ত্রিসভাকে কিন্তু করতে পারেন। তবে সেই অনুরোধ কিন্তু মন্ত্রিসভা নাও নাও কিন্তু মেনে চলতে পারে। অর্থাৎ ভারতীয় সংবিধানে পুরোপুরিভাবে রাষ্ট্রপতির হাত পা নানা রকম ভাবে বাঁধা থাকে। কেন এমনিতে বাঁধা? বাঁধা একটাই মাত্র কারণে থাকে, অর্থাৎ যাতে তিনি স্বয়ংভাবে নিজে একনায়কতান্ত্রিক না হয়ে উঠতে যেতে পারেন। সকল কিছু বিল বা অর্ডিন্যান্স, যেগুলোকে আমরা জরুরি আইন বলি, যেগুলো সংসদ করা না থাকলে বিভিন্ন রকম তোমার মন্ত্রীরা সেসব বিলগুলোকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু সই করতে বাধ্য থাকেন বা সম্মতি দানে বাধ্য থাকেন। হ্যাঁ, তবে যেহেতু তোমার রাষ্ট্রপতি পদটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ, তিনি কিন্তু কোনো বিলকে পুনর্বিবেচনার জন্য ভারতীয় যে পার্লামেন্টের কাছে কিংবা সেই যে মন্ত্রিসভার কাছে বা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তরে তিনি কিন্তু সেটাকে পুনর্বিবেচনার জন্য পাঠিয়ে দিতে পারেন। কিন্তু সেটা যে পুনর্বিবেচিত হবেই বা সেটার মধ্যে যে কোনো রকম কিছু এমনিতে কাটছাট করা হবে বা কিছু তোমার বিষয় যোগ করা হবে,
এরা কিন্তু কোনো গ্যারেন্টি সংবিধান ভারতের রাষ্ট্রপতিকে দেয়নি। ফলে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা নিয়মতান্ত্রিক ক্ষমতা হিসেবেই আমরা বিভিন্ন সময়তে দেখতে পাই। এরপরে আমরা আসি রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার যোগসূত্র হিসেবে প্রধানমন্ত্রীর এমনিতে ভূমিকা। ভারতবর্ষের সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার ডাইরেক্ট কোনো কিন্তু যোগাযোগ নেই। এখানে সম্পূর্ণ ব্রিজ হিসেবে কাজ করেন স্বয়ং প্রধানমন্ত্রী। সংবিধানের ৭৮ নম্বর ধারা অনুযায়ী যদি আমরা দেখি, সেখানে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিসভার যে যোগ সাধনের যে ভূমিকা, সেটা কিন্তু পালন করে থাকেন সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রী। সংবিধানের ৭৮ নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে, মন্ত্রিপরিষদের যে যাবতীয় ক্ষমতা, কেন্দ্রের শাসন সংক্রান্ত যাবতীয় সংবাদ, আইনের যেসব প্রস্তাব ইত্যাদি বিষয়ে কিন্তু রাষ্ট্রপতিকে অবগত করা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য। অর্থাৎ আমাদের দেশের সংবিধানে বলা হয়েছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বা রাষ্ট্রপতিকে অন্ধকারে রেখে কোনো বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাকে তোমাকে জানাতেই কিন্তু হবে। সেটা সেটা হচ্ছে আমাদের দেশের একটা জেস্চার। মানে এটা কিন্তু আমাদের তোমার প্রোটোকলের মধ্যেই পড়ে যে যাবতীয় সংবাদ, যা কিছু তোমার সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কি নেওয়া হলো, বা আইনের কি কি প্রস্তাব আসবে, বা কি বিল আসতে যেতে চলেছে, বা সরকারের কি নীতি হবে, সকল বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রী অন্যতম একটা কর্তব্যের মধ্যে পড়ে। নাম্বার 4 এ আসি, সাংবিধানিক দায়িত্ব সম্পাদনের ক্ষেত্রে উভয়ের ভূমিকা। অবশ্যই আমাদের দেশে সংবিধান অনুযায়ী যদি আমরা দেখি, যে বিভিন্নভাবে কিন্তু সংবিধান মেনেই দুজনে তার কিন্তু যাবতীয় ক্ষমতা বা দায়িত্বকে প্রয়োগ করে থাকে। সংবিধানের দায়িত্ব প্রয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এবং তোমার ভারতবর্ষের শাসনতান্ত্রিক ইতিহাসে রাষ্ট্রপতির দ্বারা প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা বিভিন্ন সময়তে করা হয়েছে। এবং এরকম এরকম টাইপের উদাহরণ আমাদের দেশে আছে। যেমন ৭৭ সালে যখন জনতা দল ক্ষমতায় আসে, ইন্দিরা গান্ধী ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে ৭৭ সাল থেকে ৭৯ সাল অবধি মাত্র তোমার ২ বছরের জন্যই সরকার ক্ষমতায় ছিল। ৭৯ সালে যখন তোমার নতুন করে সরকার নির্বাচনের পালা আসে, তখন দেখা যায় যে রাষ্ট্রপতি জগজ্জীবন রাম, যিনি অন্যতম একজন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ছিলেন, তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ না করে তিনি কিন্তু তিনি কিন্তু চরণ সিংকে প্রধানমন্ত্রী হিসেবে সেই সময়তে নিয়োগ করে থাকেন। এবং সেই নিয়ে অনেক কিন্তু বিতর্ক হয় যে এরকম টাইপের স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রয়োগ করতে পারেন কিনা, কিন্তু বাস্তবে দেখা গেছে এরকম উদাহরণ আছে। এবং অবশ্যই তিনি তোমার যে ব্যক্তিকেই নির্বাচিত করুন না কেন, তাকে কিন্তু অবশ্যই লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা তোমার ছাড়া তার তোমার যাবতীয় পছন্দের ব্যক্তির নির্বাচনের কিন্তু কোনো রকম ভ্যালিডিটি নেই। এবং ভারতবর্ষের ক্ষেত্রে একাধিক সময়তে এরকমও দেখা গেছে উল্টোটাও, যে প্রধানমন্ত্রী নিজে নিজে কিন্তু প্রভূত ক্ষমতাশালী হয়ে সম্পূর্ণরূপে নিজের ক্ষমতাকে কুক্ষিভূত করে নিয়েছিলেন, বা সেটাকে তোমার কুক্ষিগত করে নিয়েছিলেন। উদাহরণ হিসেবে আমরা ইন্দিরা গান্ধীর কথা বলতে পারি। ইন্দিরা গান্ধীর সময় আমরা সারা দেশে জরুরি অবস্থা দেখেছি, এবং তিনি সুপ্রিম কোর্টকে এড়িয়ে যাওয়ার জন্য বা পার্লামেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য তিনি এরকম টাইপের অর্থনৈতিক নানা সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো নিয়ে আজও কিন্তু নানা রকমের বিতর্ক বজায় আছে। যে অনেক সময় কিন্তু প্রধানমন্ত্রীও এত বেশি ক্ষমতা তিনি কিন্তু পেয়ে সেই সময়তে গেছিলেন, তিনি কিন্তু কোনো মন্ত্রী পরিষদের কথা, পার্লামেন্টের কথা, সুপ্রিম কোর্টের কথা, এমনকি রাষ্ট্রপতির কথাও তিনি কিন্তু কোনো রকম গুরুত্ব দেননি। ফলে এরকম টাইপের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সংবিধানকে মেনে চলাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই বিভিন্ন রকম ভাবে গুরুত্বপূর্ণ। কেউ যদি এরকম হয় যে সংবিধানকে মেনে চলছে না, সেক্ষেত্রে কিন্তু পুরো সিস্টেমটার মধ্যেই নানা রকমের কিন্তু সমস্যা আসতে দেখতে পারে। সেই জন্যই বলা হয় সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী একদম সংবিধানের পরিসরের মধ্যে থেকে সাংবিধানিক দায়িত্বকে পালন করাই সব থেকে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা যে নেক্সট স্লাইডে চলে আসি, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বাস্তব কার্যকারণ সম্পর্ক। প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির যে কার্যকারণগত সম্পর্ক সব সময়তে একই দ্বারায় কিন্তু অতিবাহিত হয়নি। অর্থাৎ যখন নতুন কোনো প্রধানমন্ত্রী এসছেন বা কোনো রাষ্ট্রপতি এসছেন, সম্পর্কের মধ্যে বিভিন্ন সময় উষ্ণতাও আমরা দেখেছি, আবার শীতলতাও আমরা দেখেছি। অর্থাৎ খুব ভালো সম্পর্ক, আবার সম্পর্কের মধ্যে নানা সময়তে কিন্তু
খুব বেশি ভালো সম্পর্ক দেখিনি এরকম উদাহরণ আছে। যেরকম উদাহরণ হিসেবে আমরা অবশ্যই বলবো যে ভারতের যিনি প্রথম আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং যে প্রথম যে রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার সঙ্গে কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক চিন্তাভাবনার মধ্যে নানা সময়তে এদের পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ দুজনের কিন্তু বিভিন্ন বিষয়ে নানা রকম মতপার্থক্য আমরা দেখতে পেয়েছি। আবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সময়তেও যে নিষ্ক্রিয় ভূমিকা তিনি যে নেননি সেটাও একটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনিও কিন্তু কোনো রকম নিষ্ক্রিয় ভূমিকা নেননি। তিনিও কিন্তু অ্যাক্টিভ হিসেবে থাকতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি কিন্তু কখনোই প্রধানমন্ত্রীর হাতের পুতুলে পরিণত হতে চাননি। অর্থাৎ যেটা পাপেট যে সরকার, যেখানে কিনা কোনো রকম রাষ্ট্রপতির কোনো ভূমিকাই নেই, এখন আমরা যে বিষয়টা দেখতে পাই, সেটা কিন্তু আবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তেমন ভূমিকার পক্ষপাতে ছিলেন না। যেরকম উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চীনের সঙ্গে বিরোধের সময়তে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে রাধাকৃষ্ণনের সঙ্গে নেহরুর কিন্তু বিভিন্ন সময়তে মতপার্থক্য তৈরি হয়েছে। তার মানে এই যে মতপার্থক্যটা খুবই অবভিয়াস, হতেই বিভিন্ন সময়তে পারে, কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা এখন দেখতে পাই সাম্প্রতিক সময় এতটা বেশি মতপার্থক্য দেখা যায় না। কারণ সংখ্যাগরিষ্ঠ দলের কোনো ব্যক্তিকেই জেনারেলি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হয়। এবং এখানে এখন যে আমাদের রাষ্ট্রপতি আছেন ডক্টর রামনাথ কোবিন্দ, তার সঙ্গে কিন্তু সরকারের সম্পর্ক যথেষ্ট ভালো এবং তিনি সরকারি দলের থেকেই নির্বাচিত একজন ব্যক্তি। ফলে রাষ্ট্রপতি পদের কিন্তু আমরা বিভিন্ন সময়তে রাজনীতিকরণ আমরা দেখতে পাই। ফলে পদের ভ্যালিডিটি নিয়ে নানা রকমের বিরোধ বা বিতর্ক থাকতেই এমনিতে পারে, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাই যথেষ্ট পরিমাণে তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। আবার কোনো কোনো সময় রাষ্ট্রপতি নিজের যদি মতামতকে ব্যক্তও করে থাকে প্রধানমন্ত্রীর সঙ্গে, তার বিভিন্নতা দেখা দিলেও বিভিন্ন সময়তে দেখা যায় যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অগ্রাহ্য কিন্তু করেন না। আবার বাস্তবে প্রধানমন্ত্রীর প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও কার্যত প্রধানমন্ত্রীর উত্থান বা রাষ্ট্রপতির অবনয়ন হলো সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ছে, আরেকদিকে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু ডিক্লাইন হচ্ছে। সেটাও কিন্তু সাম্প্রতিক সময়তে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু খুব বেশি রাষ্ট্রপতিকে সামনে বা জনসমক্ষে আসতে আমরা দেখিনি। তিনি হয়তো কিছু সরকারি ভিজিট দেশের থেকে অন্য অন্য দেশে বিদেশে ভ্রমণ করেন, খুব বেশি তাকে কিন্তু আমরা ভাষণ দিতে দেখি। আবার কিন্তু রাষ্ট্রপতির সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা সম্পর্কে যাই বলা হোক না কেন, রাষ্ট্রপতি চূড়ান্তভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অস্বীকার কিন্তু করেননি। একে অপরকে কিন্তু মেনে চলতে হয় আমাদের সংবিধান অনুসারে। নেক্সট এবার মূল্যায়নের মধ্যে আমরা আসি। মূল্যায়নের মধ্যে কিন্তু অবশ্যই প্রথম যে বিষয়টা নিয়ে আমরা বলবো সেটা হলো যে ডক্টর জেসি জোহারি বিভিন্নতম সময় ডক্টর জেসি জোহারি বিভিন্ন সময়তে ভারতের যে প্রধানমন্ত্রী পদের রাষ্ট্রপতিকরণ ঘটেছে বলে তিনি বলেছেন। অর্থাৎ এখন আমরা সাম্প্রতিক সমাজে দেখতে পাই হিউজ যে ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া এমনিতে হয়েছে, হিউজ একটা ক্ষমতা। সেই যে ক্ষমতার জন্য কিন্তু নানা সময়তে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু নির্ভর করছে তার একদম নিজস্ব ব্যক্তিত্ব, তার যে কর্মকুশলতা, তার সুদক্ষ নেতৃত্বের উপর। অর্থাৎ তিনি অন্য কোন একজন দলের কোন একজন নেতা বা নেত্রীর হাতের পুতুল হয়ে থাকবেন, নাকি তিনি নিজের ক্ষমতা প্রয়োগ করবেন, সেটা কিন্তু সংবিধান কখনো ডিসাইড করবে না বা অন্য কোনো ব্যক্তি ডিসাইড করবে না। স্বয়ং প্রধানমন্ত্রীকেই ডিসাইড করতে হবে যে তিনি নিজের ক্ষমতাকে কিভাবে প্রয়োগ তিনি করবেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে জওয়াহরলাল নেহরুর সময় থেকে যদি আমরা দেখি, এখন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, এই সময়তে অনেকবার কিন্তু নানা রকমের এমনি প্রধানমন্ত্রীর মুখ কিন্তু চেঞ্জ হয়েছে, বিভিন্ন রকম কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমতায় এসছে। তা সত্ত্বেও আমরা বলতে পারি নানা সময়তে প্রধানমন্ত্রীর যে পদ নিয়ে কিন্তু আমরা বিরোধও দেখতে পেয়েছি। সেখানে তা সত্ত্বেও আবার কিছু বিতর্কও দেখা আবার দিয়েছে। ইন্দিরা গান্ধীর সময় সব থেকে বিতর্কিত প্রধানমন্ত্রী বলা হয়,
কারণ তার সময় সারা দেশে কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আবার আমরা পিভি নরসিংহ রাওয়ের কথা আমরা যদি বলি, তার সময় দেশের প্রথম বিশ্বায়নের ক্ষেত্রে বা অর্থনৈতিক উদারীকরণের যুগ কিন্তু শুরু হয়েছিল, যাকে আমরা বুকিস্ট পলিসি বলি। সেটাও ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আবার ভারতবর্ষের যে প্রথম যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরুর সময় একাধিক যে নীতি, যে পঞ্চশীল নীতি বা যে তোমার যোগ নিরপেক্ষ আন্দোলন, সেগুলোর ভূমিকাকেও আমরা অস্বীকার করতে পারি না। আবার সবারই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা বংশানুক্রমিক ভাবেও প্রধানমন্ত্রী পদের বিভিন্ন সময় রাজনীতিকরণ হতে আমরা দেখি। যেমন হচ্ছে জওয়াহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী, তিনিও কিন্তু বিভিন্ন সময়তে দেখা যায় যে তারপরে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন। সেই নিয়ে অনেক কিছু বিরোধ আছে, বিতর্ক আছে। তা সত্ত্বেও কিন্তু বলা যায় যে বিভিন্ন সময়তে যে তোমার প্রধানমন্ত্রী কেমন হবে, আমাদের সামনে একটা আইডিয়াল প্রাইম মিনিস্টার কেমন হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমার নির্ভর করে তার নিজের যে ব্যক্তিত্বের উপর, তার যে পার্সোনালিটির উপর। তিনি কতখানি বেশি তোমার গাম্ভীর্য দেখাচ্ছেন, তার কি বক্তব্য, তিনি নিজে কোনো একটা খুব সাহসী সিদ্ধান্ত নিতে পারছেন কিনা, কিংবা সেই সিদ্ধান্ত কতটা দেশবাসীকে উদ্বুদ্ধ এমনিতে করছে, বা সেগুলো কি আদৌ সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রয়াসী, বা তার কতটা বেশি সদিচ্ছা আছে। সত্যিই কি জনগণের তিনি নেতা, নাকি নেতা নন, নাকি তিনি শুধুমাত্র দলের নেতা। এরকম নানা রকমের কিন্তু কোশ্চেন মার্কের পাশে তার নিজস্ব ভূমিকা অনেক ক্ষেত্রেই কিন্তু একটা বড় ভূমিকা বিভিন্ন সময়তে নিয়ে থাকে। এবং সেই ভূমিকার মধ্য দিয়েই দেখা যায় তাকে আলটিমেটলি কিন্তু প্রধানমন্ত্রী যে পদ, সেটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ পদে আজকে কিন্তু পরিগণিত হয়েছে। নানা রকমের ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে এত বেশি ক্ষমতা এসে তার হাতে কুক্ষিগত হয়েছে, তিনি কিন্তু নিজের মতো করে ক্ষমতাকে প্রয়োগ করতে পারছেন। এবং অনেক সময়তেই আমরা এমনিতে দেখতে পাই যে এখন আর শুধুমাত্র তোমার ক্যাবিনেটের হাতেও ক্ষমতা নয়, স্বয়ং কিন্তু প্রধানমন্ত্রী একনায়কতান্ত্রিক একজন শাসক হিসেবেও তিনি কিন্তু সামনে আসছেন। মানে তিনি যা বলবেন সেটাই হচ্ছে দলের কিন্তু বক্তব্য, সরকারের বক্তব্য, মন্ত্রীর কিন্তু বক্তব্য। এটা কিন্তু তখনই হয় যখন একটা দল খুব কিন্তু ক্ষমতায় প্রচন্ড শক্তিশালী ভাবে আসে। এবং সেই জন্যই দেখা যায় এটা একদিক দিয়ে খুবই ভালো, খুবই ইতিবাচক, আরেক দিক দিয়ে দেখতে গেলে কোনো কোনো সমালোচকদের কাছে খুবই নেতিবাচক। যাই হোক না কেন, এটা আমাদের সবাইকেই মানতে হবে, স্বয়ং প্রধানমন্ত্রীকেও মানতে হয়। যাই তিনি তোমার ক্ষমতাকে প্রয়োগ করুন বা তোমার না এমনিতে করুন, তাকে কিন্তু সংবিধানকে মেনে চলতে হয়। সংবিধান বহির্ভূতভাবে তিনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে গেলেই তখন কিন্তু সেখানে সংবিধান তাকে বাধা দেবে, কোর্ট বা বিচার ব্যবস্থা তাকে কিন্তু বাধা দেবে। তাই লাস্টে আমরা এই লাইনটা দিয়েই শেষ করতে পারি। অ্যাটক ইফকে আমরা উল্লেখ করে বলতে পারি যে পদাধিকারী যেমন ভাবে ব্যবহার করতে চান প্রধানমন্ত্রীর পদ কিন্তু সেরকম ভাবেই ব্যবহার হবে। অর্থাৎ একজন তোমার প্রধানমন্ত্রী নিজেকে কিভাবে জনসমক্ষে বা দলের সামনে প্রডিউস করবে বা কিভাবে কিন্তু প্রেজেন্ট করবেন, সেটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছের ওপর নির্ভরশীল। সাহসী সিদ্ধান্ত নেওয়া, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ডোমেন এমনিতে না যাওয়া, বা অনেক সময় প্রতিবেশী দেশের ক্ষেত্রে ইতিবাচক কোনো সাহসী পদক্ষেপ নেওয়া, এই জিনিসগুলো বা বিদেশ নীতির ক্ষেত্রে সাহসী পদক্ষেপ অনেক সময় প্রধানমন্ত্রীকে কিন্তু অন্য রকমের একটা স্থান দিয়ে থাকে, তার কিন্তু আলাদা একটা পদমর্যাদা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। এই ছিল আমাদের ভারতের যে শাসন বিভাগের বিষয়। ফার্স্ট দিন আমরা রাষ্ট্রপতি নিয়ে আলোচনা এখানে করেছি, আজকে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা আলোচনা কিন্তু করলাম। এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম বিভিন্ন সময়তে যে প্রধানমন্ত্রী কিভাবে ক্ষমতার কিন্তু আস্তে আস্তে করে রাজনীতিকরণ হয়েছে বা ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নেক্সট দিন আমরা অন্য একটা টপিক নিয়ে চলে আসব, সেখানে আমরা সুপ্রিম কোর্ট বা বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা কিন্তু করব। এবং এখানে যে তোমাদের প্রশ্ন আসতে পারে প্রধানমন্ত্রী ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা, কিংবা হচ্ছে তোমার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কিভাবে আলোচিত হয় সেটা, বা বিভিন্ন বিষয়ে আমাদের যে মন্ত্রিসভা আছে, মন্ত্রিসভার যেসব মেইন যে তোমার বৈশিষ্ট্যগুলো, সেই নিয়েও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে ক্লাসে আবার দেখা হবে।